প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 কোর্সের 5th লেকচারে। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ইউজার ডিফাইন ফাংশনস। ইউজার ডিফাইন ফাংশনস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ইউজার ডিফাইন ফাংশন যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কখনোই লার্জ প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো না। ইউজার ডিফাইন ফাংশনস বোঝার পূর্বে আমরা শুরুতেই বুঝে নেই ফাংশন কি এবং ফাংশনের ক্যাটাগরি কীরকম। ফাংশন যদি আমরা বলি, ফাংশনকে আমরা বলে থাকি ইটস এ গ্রুপ অফ স্টেটমেন্টস অর ইটস এ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। তার মানে হচ্ছে যদি আমরা কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, সেই প্রবলেম সলভ করার জন্য কিছু আমরা স্টেটমেন্ট লিখি, সেই স্টেটমেন্টগুলো অবশ্যই একটা ফাংশনের নেমের অধীনে থাকে, সেটাকে আমরা ফাংশন বলি। যেমন যদি আমরা বলি মেইন ফাংশন, সো মেইন ফাংশনের একটা বডি আছে, লাইক কার্লি ব্র্যাকেটসের মাধ্যমে আমরা সেই বডিটা লিখি, তার ভিতরে অনেকগুলো স্টেটমেন্ট লিখি, সো এটাকে একটা ফাংশন বলা হয়। যদিও মেইন হচ্ছে একটি প্রি ডিফাইন্ড ফাংশন, যেটা আমাদের সকল প্রোগ্রামে লিখতেই হয়। সো মেইন ফাংশনের পাশাপাশি কিন্তু আমরা বেশ কিছু ফাংশন নিয়ে কাজ করেছি, লাইক স্কোয়ার রুট ফাংশন, পাওয়ার ফাংশন, সেল ফাংশন, ফ্লোর ফাংশন, দেন ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। সো এই সবগুলো ফাংশনকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, যেগুলো ইউজ করতে গেলে আমাদের অবশ্যই হেডার ইউজ করতে হবে। যেমন লাস্ট ক্লাসে আমরা দুইটা হেডার ইউজ করেছি, একটি ছিল হচ্ছে সিম্যাথ আর একটি ছিল অ্যালগোরিদম। সো এই যে ফাংশনগুলোর আমরা লাস্ট ক্লাসে ইউজ করলাম, এই ফাংশনগুলোর ক্ষেত্রে তার ডেফিনেশন বলি বা তার ডিক্লারেশন বলি, এগুলো কোথায় আসলে লেখা ছিল? আমরা শুধুমাত্র ফাংশন নেমগুলো ইউজ করেছি। এই নেমগুলো ইউজ করা মানে আমরা শুধু ফাংশনগুলোকে কল করেছি, কিন্তু তার বডি পার্ট আমরা কিন্তু লিখি নাই। দ্যাট মিনস এটা কিভাবে কাজ করতেছে আমরা জানি না। সো এটা কিভাবে কাজ করবে এবং তার ডেফিনেশন কি, তার ডিক্লারেশন কোথায় আছে, সব কিছুই আছে হচ্ছে হেডার ফাইলের মধ্যে। সো যে সকল ফাংশনের ডেফিনেশন হেডার ফাইলের মধ্যে ইনক্লুড থাকে সেগুলোকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন অর বিল্ট ইন ফাংশনস। বাট আজকে আমাদের আলোচনার মেইন যে পার্ট সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনস। সো নামটি দেখে আমরা বুঝতে পারতেছি একজন ইউজার তার প্রয়োজন অনুসারে যখন একটি ফাংশনকে ডিফাইন করবে তখন আমরা সেটাকে বলে থাকি ইউজার ডিফাইন ফাংশনস। এখানে বলা হচ্ছে ফাংশনস হুইচ আর ক্রিয়েটেড বাই দ্য প্রোগ্রামার। তেমন একজন প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে সে যে কোনো ফাংশন তৈরি করতে পারবে এবং যতবার খুশি ইউজ করতে পারবে। সো এটাকে আমরা ইউজার ডিফাইন ফাংশন বলি। তো ইউজার ডিফাইন ফাংশন বোঝার জন্য আমরা শুরুতেই চলে যাব যে ইউজার ডিফাইন ফাংশনের যে কমন তিনটা পার্ট থাকে সেই তিনটা পার্ট আমরা জেনে নেই। ইউজার ডিফাইন ফাংশনের প্রথম পার্ট হচ্ছে ফাংশন ডিক্লারেশন, সেকেন্ড পার্ট ডেফিনেশন অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে ফাংশন কলিং। তো ডিক্লারেশন পার্টটা ম্যান্ডেটরি না, আমরা এটা অপশনাল ও চিন্তা করতে পারি, বাট আমাদের গুড প্র্যাকটিস যেটা প্রোগ্রামিংয়ের, আমরা তিনটায় যদি অ্যাড করি সেটাকে আমরা গুড প্র্যাকটিস বলি। তারপর আমরা যখন প্রোগ্রামে কোডিং করব তখন আমরা দেখাবো যে ডিক্লারেশন পার্টকে কীভাবে অ্যাভয়েড করা যায়। তো প্রথমে আমরা জেনে নিই যে ফাংশন ডিক্লারেশন বলতে কী বুঝি। খুব সিম্পলভাবে যদি চিন্তা করি যে আমরা প্রোগ্রামে কোনো ভেরিয়েবল যদি ইউজ করতে চাই, যেমন আমরা তাকে ডিক্লেয়ার করেছি, সো ডিক্লেয়ার করার সময় তার একটা ডেটা টাইপ বা ভেরিয়েবল টাইপ যদি আমরা বলি, লাইক ইন্টিজার, ফ্লোট, ডাবল আমরা ইউজ করতাম। সিমিলারলি এখানে ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করব তার একটি টাইপ আমাকে বলতে হবে, যেটাকে আমরা বলে থাকি রিটার্ন টাইপ। যেমন আমরা এখানে এক্সাম্পলে দেখিয়েছি আইএনটি, এখানে ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, ডাবল হতে পারে। দেন আমাদের ভেরিয়েবলের যেমন একটি নাম থাকে, ফাংশনেরও একটি নাম আমাকে দিতে হবে। সো ফাংশনের নাম আমরা এখানে দেখাচ্ছি সাম। এই সামটাই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ এই সামটা কোনো লাইব্রেরিতে বা কোনো হেডারের মধ্যে নাই, এটা আমরা তৈরি করতে যাচ্ছি বা আমরা তৈরি করব, যেই কারণে এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্যারেনথেসিস, যার ভিতরে প্যারামিটার লিস্টের কথা বলা হচ্ছে। সো এই প্যারামিটার লিস্টটা অপশনাল, আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্যারামিটার লিখতে পারবো, যদি প্রয়োজন না থাকে সেই ক্ষেত্রে প্যারামিটার লিস্টটা আমার ব্ল্যাঙ্ক থাকবে। তো এবং প্যারামিটার লিস্টের মধ্যে যদি কোনো প্যারামিটার লিখতে চাই তাহলে সেটা অবশ্যই তার টাইপ বলতে হবে, এবং প্যারামিটার বলতে এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভেরিয়েবলের নেম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ভেরিয়েবল, নাম্বার 1 এবং নাম্বার 2, এবং তার দুইটা টাইপও বলা আছে, দুইটা টাইপই ইন্টিজার, এখানে ডিফারেন্ট টাইপও কিন্তু হতে পারে। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে প্যারামিটারের মধ্যে যে নেমগুলো দেখতে পাচ্ছি, এই নেমগুলো ইম্পর্টেন্ট না, আমরা চাইলে এই নেমগুলো অ্যাভয়েড করতে পারি। যদি আমরা এই নেমগুলো অ্যাভয়েড করি তাহলে আমাদের ফরম্যাটটা দাঁড়াচ্ছে ইন্টিজার সাম, ইন্টিজার, ইন্টিজার। এখানে বলে রাখা ভালো যে কোনো ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করব, সেই ডিক্লেয়ারটাকে আমরা বলে থাকি ক্রিয়েট করা, এবং ডিক্লেয়ার করা মানে হচ্ছে ফাংশন নেমের পরে অবশ্যই আমাকে ইউজ করতে হবে প্যারেনথেসিস। সো প্যারেনথেসিস দেখেই বুঝি যে এটা হচ্ছে একটি ফাংশন, আর এই ফাংশনের ভিতরে দ্যাট মিনস প্যারেনথেসিসের ভিতরে আমাদের প্যারামিটার, আমি আবারও বলি যে প্রয়োজন অনুসারে আমরা লিখবো, না হলে নাও লিখতে পারি। এবার আসি যে আমরা
সেকেন্ড পার্টে যাই, ফাংশন ডেফিনেশন। সো আমরা যেহেতু ফাংশন ডিক্লেয়ার করলাম, সো এই ফাংশনটা কেন ডিক্লেয়ার করলাম? নিশ্চয়ই কোনো একটি প্রবলেম সলভ করার জন্য। যেটা আমি শুরুতে বলেছিলাম যে ফাংশন হচ্ছে ইটস এ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। দ্যাট মিনস আমরা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে থাকি। তাহলে এই যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, দ্যাট মিনস ক্রিয়েট করলাম, তাহলে এই ফাংশনটা কিভাবে কাজ করবে সেই কাজগুলো করার জন্য আমরা যেই কোডগুলো লিখবো বা যে স্টেটমেন্টগুলো লিখবো সেটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। সো এর স্ট্রাকচারটা কীরকম? প্রথমে রিটার্ন টাইপ থাকবে, দেন ফাংশন নেম থাকবে, দেন প্যারামিটার লিস্ট যদি থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। অর্থাৎ আমাদের যে ডিক্লারেশনটা, সেই ডিক্লারেশনটাই আমাদেরকে ফলো করতে হবে। এবং ডিক্লারেশনের শেষে যেহেতু সেমিক্লোন থাকে, এখানে যখন ডেফিনেশন লিখবো সেমিক্লোন এর পরিবর্তে আমরা কার্লি ব্র্যাকেটস ইউজ করব। সো এর মিনিং হচ্ছে যে কার্লি ব্র্যাকেট যেহেতু আমরা ইউজ করছি, তার মানে এর ভিতরে একটা বডি পার্ট আছে, অর্থাৎ এখানে গ্রুপ অফ স্টেটমেন্টস যুক্ত হবে। তো এখানে যেভাবে আমরা স্টেটমেন্টগুলো লিখবো, অর্থাৎ যেভাবে ইনস্ট্রাকশন লিখবো বা যেভাবে মেসেজ দিতে চাই, যাই লিখি না কেন সেটি আমার এক্সিকিউট হবে। তবে বলে রাখি, আমি ফাংশন ডেফিনেশন লিখলাম, লিখার পরে যদি আমি সেই ফাংশনটিকে কল না করি, যেটা একটু পরে আসতেছি, তাহলে কিন্তু কখনোই সেটা আউটপুট আকারে দেখাবে না। সো আমার প্রয়োজন অনুসারে আমি ফাংশন ডিক্লেয়ার করতে পারি, ডিফাইন করতে পারি, এবং যদি আমাদের প্রয়োজন হয় তখনই শুধু কল করব, প্রয়োজন না হলে আমরা কল করব না। তো ডেফিনেশনের একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। রিটার্ন টাইপ ইন্টিজার, ফাংশন নেম হচ্ছে সাম, প্যারামিটারে দুইটা প্যারামিটার আমরা লেখার চেষ্টা করছি, যে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2। এবং এখানে যেটা দেখানো হচ্ছে রিটার্ন বলে একটা শব্দ ইউজ করেছি আমরা, যদিও আমরা অনেকগুলো প্রোগ্রাম সোফার প্র্যাকটিস করেছি, সেখানে রিটার্ন শব্দটা অনেকবার দেখেছি বেসিক স্ট্রাকচারের মধ্যে, বাট ওই রিটার্নের মিনিংটা ওই ক্ষেত্রে খুবই একটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। বাট ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে রিটার্নের গুরুত্ব কিন্তু অনেক। সো আমরা যখন কোডিংয়ে যাব আশা করি এই বিষয়টা ক্লিয়ার করব। এখানে বলা হচ্ছে রিটার্ন নাম্বার 1 প্লাস নাম্বার 2, তার মানে এই ফাংশন থেকে দুইটা সংখ্যার যোগ করে তার ভ্যালুটা রিটার্ন যাবে। তাহলে কোথায় যাবে রিটার্ন? এটা হচ্ছে কোশ্চেন। এখানে কিন্তু কোথাও আমরা সি আউট লিখি নাই, তাহলে রিটার্ন চলে যাবে কার কাছে যাবে? এখন কার কাছে যাবে সেটি হচ্ছে যখন আমরা ফাংশনটা ইউজ করব, দ্যাট মিনস ফাংশনটাকে কল করব। আমি যে আসি 3 নাম্বার পার্টে, ফাংশন কলিং। সোফার আমরা ডিক্লারেশন এবং ডেফিনেশন দেখলাম। সো ডেফিনেশনের কাজ হচ্ছে একটা ফাংশন কী কাজ করবে, যে হোয়াট দ্য ফাংশন হ্যাজ টু ডু। আর যদি এই ফাংশনটা ইউজ করতে চাই তাহলে অবশ্যই তাকে কল করতে হবে, যে টু ইউজ এ ফাংশন ইউ উইল হ্যাভ টু কল অর ইনভক দ্যাট ফাংশন, আমাকে কল করে নিতে হবে। এখানকার সিনট্যাক্সটা কীরকম? সিনট্যাক্সটা হচ্ছে অবশ্যই এই রিটার্ন টাইপ লেখা যাবে না, শুধুমাত্র ফাংশনের নেমটা থাকবে। আমরা আগের 2 পার্টি দেখেছি, রিটার্ন টাইপ আছে, ডেফিনেশনও আছে এবং ডিক্লারেশনও কিন্তু আছে, কিন্তু কলিং ফাংশনের মধ্যে কোনো রিটার্ন টাইপ নাই। বাট প্যারামিটার লিস্ট যদি আমাদের পূর্বের 2টা পার্টে থাকে, লাইক ডেফিনেশনে যদি থাকে এবং ডিক্লারেশনে যদি থাকে, তাহলে অবশ্যই এখানে প্যারামিটার আমাকে ইউজ করতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেখিয়েছি সাম, সাম নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। সো নাম্বার 1 নাম্বার 2 এগুলো ছিল কিন্তু প্যারামিটার, যদিও যখন আমরা ফাংশন কল করি তখন আমরা এই প্যারামিটারের যেই ভেরিয়েবলগুলো ইউজ করতেছি এগুলোকে আমরা বলে থাকি আর্গুমেন্টস। তো সোফার 2টি কথা মনে হয় তোমাদের কাছে নতুন মনে হতে পারে, একটি হচ্ছে প্যারামিটার আর একটি হচ্ছে আর্গুমেন্টস। একটু পরে আমি এই বিষয়টাতে আসতেছি, তার আগে আমরা দেখি আমাদের ফাংশনের মধ্যে কমন যে পার্টগুলো ছিল কী কী ছিল। রিটার্ন টাইপ ছিল, ফাংশন নেম ছিল, প্যারামিটার ছিল এবং ফাংশন বডি ছিল। সো ফাংশন বডিটা কিন্তু ডেফিনেশন পার্টের মধ্যে আছে, আর রিটার্ন টাইপ আমাদের ডিক্লারেশন এবং ডেফিনেশন এই 2টার মধ্যে আছে। প্যারামিটার্স আমাদের 3টার মধ্যেই আছে, দ্যাট মিনস ডিক্লারেশনের মধ্যেও আছে। যদি আমাদের প্রয়োজন হয় প্যারামিটার তাহলে আমরা ইউজ করব, এবং যদি ডিক্লারেশনে ইউজ করি তাহলে ডেফিনেশনে আমাকে প্যারামিটার লিস্ট দিতে হবে। এবং কলিংয়ের সময় এই যখন প্যারামিটারগুলো টাইপ সহ থাকে, কলিংয়ের সময় টাইপগুলো ক্যান্সেল করে শুধুমাত্র নেমগুলো আমরা ইউজ করব প্যারামিটার হিসাবে, তখন আমরা ওই নেমগুলোকে বলে থাকি আর্গুমেন্টস। তো এবার আসি যে প্যারামিটার্স এবং আর্গুমেন্টস ব্যাপারটা কি আসলে। তো আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করি এবং ডেফিনেশন লিখি, তখন আমাদের প্যারেন্থেসিসের ভিতরে যেগুলো লিখি এগুলোকে আমরা বলে থাকি প্যারামিটার্স। এখন একাধিক প্যারামিটার যদি হয় তাহলে কমা অপারেটরের মাধ্যমে সেগুলোকে আমরা ইনক্লুড করতে থাকবো, এবং সর্বশেষ অবশ্যই সেমিক্লোন ইউজ করব না। এবার আসি যে কখন আমরা এটাকে আর্গুমেন্ট বলি। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে দেখানো হচ্ছে যে একটা ফাংশন, আমাদের তৈরিকৃত একটা ফাংশন মাই ফাংশন, এখানে ভয়েড মাই ফাংশন স্ট্রিং, এটাকে আমরা ফাংশন ডিক্লারেশন বলবো। দেন লাস্টে যেটা দেখতে পাচ্ছি ভয়েড মাই ফাংশন স্ট্রিং, এখানে আমরা একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি এফ নেম, দ্যাট মিনস ফার্স্ট নেম, এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন ডেফিনেশন। আর মেইন ফাংশনের ভিতরে দেখতে পাচ্ছি কোনো রিটার্ন টাইপ নাই, কিন্তু তার প্যারামিটারের মধ্যে আলিজা, ঈশা, লাইক বুলবুল, এই 3টি নেম আমরা ইউজ করেছি। সো এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্টস। অর্থাৎ যখন একটা ফাংশন কল করব, কল করার সময় আমরা যদি লক্ষ্য করি রিটার্ন টাইপ কিন্তু নাই, কোনোটার মধ্যে রিটার্ন টাইপ নাই,
তাহলে আমরা যখন কল করি তার ভিতরে যে ভ্যালুটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে আর্গুমেন্টস। এখানে আমরা ভয়েড লিখছি, সো ভয়েডের মিনিং হচ্ছে যে এই ফাংশন কোনো কিছুকে রিটার্ন করবে না। যেমন দেখো আমরা এই যে ফাংশনের ডেফিনেশন যেটা লিখেছি এখানে কোথাও রিটার্ন শব্দটা লিখিনি। সোফার আমরা তোমাদের সাথে যেটা ইন্ট্রোডিউস করিয়েছিলাম যে একটা ফাংশনের ডেফিনেশনের মধ্যে রিটার্ন টাইপ থাকতে হবে এবং সেটা ইন্টিজার আমরা পরিচয় করিয়েছিলাম। যদি এটা ভয়েড লিখি তাহলে অবশ্যই এখানে রিটার্ন লিখতে পারবো না। সো ভয়েড মানে হচ্ছে ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন যাবে না। এখন কোথায় যাবে আর কোথায় যাবে না সেটা যদি বলি, আমরা যখন একটা ফাংশনকে কল করি, যেমন এখানে কল করতেছি, এই কল করা মানে হচ্ছে যখন কল করব তখন সে চলে আসবে ডেফিনেশনের কাছে এবং ডেফিনেশনের মধ্যে যদি সে রিটার্ন পায় তাহলে এখান থেকে তার এই ফাংশনের এক্সিকিউট হওয়া মানে হচ্ছে এই ফাংশনের যা প্রসেস সব শেষ করে এটা রেজাল্টটা পাঠিয়ে দিবে হচ্ছে কল ফাংশনের কাছে। আর যদি এটা রিটার্ন টাইপ না থাকে তাহলে কিন্তু এখানে আর ব্যাক করবে না, অর্থাৎ কলিং ফাংশনের কাছে আর ব্যাক করবে না। তো আমরা প্রোগ্রামে যখন কোড করবো আশা করি এটা আমরা রিপিট করব, তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো এখানে দেখো বলা হচ্ছে হোয়েন এ প্যারামিটার ইজ পাস টু দ্য ফাংশন ইট ইজ কল্ড আর্গুমেন্ট। তার মানে যখন আমরা এই যে প্যারামিটারের মধ্যে যখন কোনো ভ্যালুকে পাস করে দিচ্ছি এটাকে আমরা বলতেছি আর্গুমেন্টস। সো এখানে এফ নেম এটা হচ্ছে আমাদের প্যারামিটার, বাট যখন আমরা ফাংশন কল করতেছি এফ নেমের বিপরীতে সেগুলোকে আমরা বলতেছি আর্গুমেন্ট। যেমন এখানে বলা হচ্ছে আলিজা, ঈশা, বুলবুল আর আর্গুমেন্টস, বাট এফ নেম হচ্ছে প্যারামিটার। এবার আসি যে এই যে এখানে আমরা যেটা দেখলাম যে ভয়েড মাই ফাংশন, আমি শুরুতে একটু বলেছিলাম যে ডেফিনেশনটা ম্যান্ডেটরি বা ডিক্লারেশনটা অপশনাল। সো ডিক্লারেশনটা অপশনাল তখনই যদি আমরা ডেফিনেশন পার্টটা মেইন ফাংশনের ঠিক উপরে লিখি, তখন আমাদের ডিক্লারেশনটা না লিখলে কোনো প্রবলেম নাই। বাট সি প্লাস প্লাসে যদি আমরা ডিক্লারেশন উপরে না লিখি এবং ডেফিনেশনটাকে মেইন ফাংশনের পরে লিখি তাহলে একটা এরর দিবে। কারণ হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ ফলো করে। টপ টু বটম অ্যাপ্রোচ মানে প্রথমে যেটা পাবে সেটাকে সে কনসিডার করে। সো শুরুতে যদি আমরা মেইন ফাংশন লিখি তারপরে যদি আমরা ফাংশন কল করি তখন দেখা যাবে যে ফাংশন ডেফিনেশনটা মেইন ফাংশনের পরে আছে, এই কারণে সে এরর দিবে। তাহলে আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে সবগুলো অ্যাড করা। যদি আমরা চাই ডিক্লারেশন পার্টটা অ্যাভয়েড করবো তাহলে ডেফিনেশন পার্টটা অবশ্যই মেইন ফাংশনের উপরে লিখবো। আমরা যখন কোড করবো আশা করি এগুলো আরও ক্লিয়ার করে দিব। রিটার্ন ভ্যালুজ নিয়ে আমি একটু কথা বলছিলাম যে ভয়েড কিওয়ার্ড আমরা এই প্রোগ্রামে ইউজ করেছি। সো ভয়েড মানে হচ্ছে এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন যাবে না। যদি আমরা কখনো কোনো ভ্যালুকে রিটার্ন করতে চাই, এবং এখানে মনে রাখা ভালো একটা ফাংশন থেকে একের অধিক ভ্যালু কখনই রিটার্ন করে না, সো একটা ভ্যালু রিটার্ন করে। যদি একটা ফাংশন থেকে একটা ভ্যালুকে রিটার্ন করাতে চাই তাহলে অবশ্যই ভয়েডের পরিবর্তে আমাদের ইন্টিজার, স্ট্রিং বা ডাবল এই টাইপের ভেরিয়েবল ইউজ করতে হবে। এখন আসি যে এই যে আর্গুমেন্ট এবং রিটার্ন দুইটা শব্দ আসলো, যে আর্গুমেন্ট মানে হচ্ছে প্যারামিটারের যদি আমরা ইউজ করতে চাই এবং রিটার্ন হচ্ছে যদি আমরা ভয়েডের পরিবর্তে অন্য কোনো রিটার্ন টাইপ ইউজ করি লাইক ইন্টিজার, স্ট্রিং, তাহলে কিভাবে ফাংশনগুলো আমরা লিখবো। তো এখানে বলা হচ্ছে যে সি প্লাস প্লাস ফাংশন আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালুস। তো এই আর্গুমেন্টস এবং রিটার্ন ভ্যালুর উপরে ডিপেন্ড করে ফাংশনকে চারটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমরা ক্যাটাগরি না বলে প্যাটার্নও বলতে পারি। প্রথম প্যাটার্নটা কীরকম, যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। নো আর্গুমেন্টস মানে হচ্ছে যদি আমরা প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু না লিখি সেটাকে আমরা বলি নো আর্গুমেন্টস। অর্থাৎ যেমন এখানে দেখতে পাচ্ছি মাই ফাংশন ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যালু আছে, যদি এটা ব্ল্যাঙ্ক থাকতো কোনো কিছু না থাকতো তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নো আর্গুমেন্টস। আর নো রিটার্ন ভ্যালু মানে হচ্ছে যদি আমরা ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড ইউজ করি, যেমন আমরা এখানে ভয়েড ইউজ করেছি, তাহলে আমরা বলবো নো রিটার্ন। অর্থাৎ প্রথম যে ক্যাটাগরিটা আমরা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ফাংশন আমরা তৈরি করতে পারবো যেখানে কোনো আর্গুমেন্টও থাকবে না এবং কোনো রিটার্নও থাকবে না। সো এটা ঠিক বিপরীত হচ্ছে উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন। অর্থাৎ প্যারেন্থেসিসের ভিতরে, প্যারেন্থেসিস আবারও বলি, ফাংশনের ক্রিয়েট করতে গেলে অবশ্যই প্যারেন্থেসিস আমাকে লিখতে হবে। প্যারেন্থেসিসের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে সেগুলোকে আমরা বলে থাকি আর্গুমেন্টস। আর যদি ফাংশন রিটার্ন টাইপ ভয়েডের পরিবর্তে অন্য কোনো টাইপ হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে রিটার্ন। তাহলে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু এটা আরেকটা ক্যাটাগরি। পাশাপাশি আরও আছে ফাংশন উইথ নো আর্গুমেন্টস। দ্যাট মিনস এখন আমরা বুঝতে পেরেছি প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু থাকবে না বাট রিটার্ন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ভয়েডের পরিবর্তে ফাংশনের টাইপের ক্ষেত্রে আমরা ইন্টিজার বা ফ্লট এগুলো ইউজ করব। এটা ঠিক বিপরীতটা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। দ্যাট মিনস আর্গুমেন্টস থাকতে পারবে বাট কোনো কিছু রিটার্ন যাবে না। এই চারটি ফাংশনের প্যাটার্নকে যদি আমরা রিয়েল লাইফের সাথে মিলাই, যেমন আমাদের সোসাইটির চার ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা কিছু দিতে চায় এবং কিছু নিতে চায়, তো এটাকে আমরা বলে থাকি ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড। কিছু শ্রেণী আছে যারা কিছু দিতেও চায় না এবং কিছু নিতেও চায় না, ইন্ট্রোভার্ট টাইপ, যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। অর্থাৎ সে কিছু দিতেও চায় না, সে বিনিময়ে কিছু পেতেও চায় না। এর পাশাপাশি আরও দুই ধরনের মানুষ আছে সমাজে। এক শ্রেণী আছে যারা স্বার্থপর আমরা বলে থাকি, অর্থাৎ সে কিছু দিবে না বাট নিতে চায়, অর্থাৎ ফাংশন উইথ নো আর্গুমেন্টস, সে কোনো কিছু দিবে না
কিন্তু সে বিনিময় পেতে চায়, এটাকে আমরা বলি রিটার্ন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা কিছু দিতে চায় কিন্তু বিনিময়ে কিছু চায় না, অর্থাৎ সে অনেকটা কাইন্ড পিপলের মতো, যে তারা দিবে বাট কোনো রিটার্ন প্রত্যাশা করে না। তো এখানে যে দেয়া এবং নেয়া এই বিষয়টা যদি আমরা বলি, এই বিষয়টা শুধুমাত্র ফাংশনের ভিতরে যদি কোনো কিছু লিখি, দ্যাট মিনস কোনো ভ্যালু লিখি, এটাকে বলা হচ্ছে যে আমি কিছু দিচ্ছি। আর নেয়াটাকে বলা হয় যদি আমি ফাংশনের মধ্যে ইন্টিজার বা ফ্লোট এই টাইপের কোনো রিটার্ন টাইপ ইউজ করি এবং এই বডির মধ্যে আমি রিটার্ন শব্দটা ইউজ করে তার কাছে ফেরত পাঠাই, তাহলে আমাকে বলা হচ্ছে যে আমার কাছে ফেরত আসে। সো যদি এই প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু লেখা না থাকে, তার মানে আমি কোনো কিছু দিচ্ছি না। তো আমরা কথা না বাড়িয়ে আমার মনে হয় প্রোগ্রামে যদি চলে যাই কোড লিখতে, তাহলে আমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে পারবো। তো আমি কোড ব্লক সফটওয়্যারটা আমার এখানে ওপেনই আছে, আমি শুরুতে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি ফাংশন। আমি আজকে সবগুলো প্রোগ্রাম এই ফোল্ডারের মধ্যে সেভ করব আশা রাখি। আমি শুরুতে একটি এমডি ফাইল নিচ্ছি এবং এটাকে সেভ করে নিচ্ছি। সাপোজ basic.cpp দিয়ে সেভ করে নিচ্ছি। এখানে আমি শুধু স্ট্রাকচারটা টাইপ করতে চাই। সো আমরা বেসিক স্ট্রাকচারটা টাইপ করলাম এবং আমাদের আজকে যতগুলো প্রোগ্রাম করব সবগুলো প্রোগ্রামের মধ্যে এই বেসিক স্ট্রাকচারটা আমরা প্রয়োজন, আমরা জাস্ট কপি পেস্ট করে ইউজ করবো। এই জন্য আমি আলাদা একটি ফাইলে টাইপ করে নিলাম। এখন আমরা Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S। আজকের প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1.cpp। আমি এই বেসিক স্ট্রাকচারটা কপি করে নিচ্ছি, Ctrl+A, Ctrl+C, দেন Ctrl+V। এখন আমরা প্রথম প্রোগ্রামে জাস্ট খুব সিম্পল ওয়েতে একটু বোঝার চেষ্টা করব যে প্যারামিটার কি, প্যারামিটার ভার্সেস আর্গুমেন্টস। পাশাপাশি আমরা আরও যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন, ডেফিনেশন এবং কলিং। সো এই পার্টগুলো আমরা ছোট্ট একটা প্রোগ্রামের মধ্যে বোঝার চেষ্টা করব। তারপরে আমাদের ফাংশনের যে 4টা কমন প্যাটার্ন বা ক্যাটাগরি দেখলাম, সেই বিষয়গুলোতে আমরা ফোকাস করব। তো আমাদের প্রথমে দেখব হচ্ছে কীভাবে একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়, দেন দেখব হচ্ছে ফাংশন ডেফিনেশন কীভাবে লিখতে হয়, দেন আমরা দেখব হচ্ছে ফাংশনকে কীভাবে কল করতে হয়। সো ডিক্লারেশন, ডেফিনেশন এবং কলিং এই 3টা পার্ট আমরা একটু এই ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব এবং সর্বশেষে আমরা প্যারামিটার এবং আর্গুমেন্ট নিয়ে একটু কথা বলবো, তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আসি প্রথমেই আমি একটা ফাংশন নিচ্ছি যার কোনো রিটার্ন টাইপ নাই, লাইক ভয়েড। দেন ফাংশনের নাম দিচ্ছি লাইক মাই ফাংশন। যে কোনো নাম ইউজ করা যাবে, অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে রুলসগুলো আছে, ভেরিয়েবলের নামকরণ করার ক্ষেত্রে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ফলো করেই ফাংশনের নেমগুলো আমাকে লিখতে হবে, যেগুলোকে আমরা আইডেন্টিফায়ার বলে থাকি। তো এর মধ্যে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি, প্যারামিটারের টাইপ বলতেছি স্ট্রিং। এখন যদি মনে করি যে প্যারামিটার টাইপের সাথে ভেরিয়েবলের নাম বলবো, এটা অপশনাল, বলতেও পারি নাও বলতে পারি। সাপোজ এখানে আমি বললাম এফ নেম, আপাতত লিখি, পরে আমরা দেখবো যে না লিখলেও কাজ করে। এই পার্টটিকে আমরা বলি ফাংশন ডিক্লারেশন। এখন আসি যে ফাংশন কল যদি আমরা করি, এখানে লাইক ফাংশন কলের ক্ষেত্রে রিটার্ন টাইপ থাকবে না, দ্যাট মিনস ভয়েডটা থাকবে না, শুধুমাত্র মাই ফাংশন আমরা লিখতে পারবো। আমি যদি ডাবল ক্লিক করে কপি করি, Ctrl+C, Ctrl+V, ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হবে, ব্র্যাকেটের ভিতরে এখানে বলা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল আমরা এখানে লিখছি এফ নেম। সো স্ট্রিং টাইপের একটা ভ্যালু আমাকে এখানে দিতে হবে। সাপোজ স্ট্রিং বোঝানোর জন্য ডাবল কোটেশন ইউজ করতে হয়। সাপোজ যদি আমি আমার নামটা লিখি, তাহলে এটাকে বলা হচ্ছে ফাংশন কলিং, অর্থাৎ আমি এই ফাংশনটাকে কল করলাম এবং কল করার সময় এই যে ব্র্যাকেটের ভিতরে, দ্যাট মিনস প্যারেন্থেসিসের ভিতরে একটা ভ্যালু দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্টস। আর এখানে এই পার্টটাকে বলা হচ্ছে প্যারামিটার, এই পার্টটাকে বলা হচ্ছে ফাংশন প্যারামিটার। যখন আমরা কল করি, আবার রিপিট করি, তখন এই যেই প্যারামিটারটা দিচ্ছি এটাকে আমরা বলে থাকি আর্গুমেন্টস। এখন যদি আমরা রান করি, কোনো ডেফিনেশন পার্ট নাই, দেখি কি কোনো ধরনের এরর আসে কিনা। আমরা F2 প্রেস করি, দেখি কি বলে। যেহেতু আমাদের কনসোলটা আসেনি, এখানে বলা হচ্ছে আনডিফাইন্ড রেফারেন্স। কেন বললো? কারণ হচ্ছে আমাদের এটার কোনো ডেফিনেশন পার্ট আমরা লিখি নাই। তাহলে ডেফিনেশন পার্ট কীভাবে লিখে, আমাদের এই ফাংশন ডিক্লারেশনটা যা আছে হুবহু আমরা কপি করতেছি এবং মেইন ফাংশনের নিচে আমি লিখে দিচ্ছি। এখানে যে সেমিক্লোনটা আছে, যে ফাংশন ডিক্লারেশন সেমিক্লোন দিয়ে শেষ হয়, কিন্তু এখানে সেমিক্লোনের পরিবর্তে কার্লি ব্র্যাকেটস ইউজ হবে। দ্যাট মিনস এখানে আমাদের ফাংশনের বডির মধ্যে আমাদের কোড লিখতে হবে।
এখন যদি আমরা এখানে লিখি লাইক সি আউট, আমাদের এখানে ভেরিয়েবলটার নাম কি এফ নেম, যে আমি লিখতেছি এফ নেম, এরপরে যদি আমি এন্ডেল দিই, এবার যদি আমরা রান করি, যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের প্রোগ্রামে অবশ্যই আউটপুট আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আসলো, বুলবুল আসছে। তো অনেকের কাছে ইউজার ডিফাইন ফাংশন কিন্তু খুব ডিফিকাল্ট মনে হতে পারে শুরুর দিকে, কিন্তু যদি আমরা ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করি তাহলে দেখবো ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ করাটা অনেক ইজি এবং প্রোগ্রামিংয়ের যে রিয়েল ইন্টারেস্টটা সেটা গ্রো করবে। এখন কেন বা কিভাবে এই বুলবুল আসলো এবং কিভাবে কাজ করলো কোডটা, সেটা যদি আমরা একটু ফোকাস করি। আমাদের এটা হচ্ছে কলিং ফাংশন। সো কলিং ফাংশন, যখন আমরা একটা ফাংশনকে কল করি সে চলে যায় তার বডির কাছে, যেটাকে আমরা কল্ড বলি, যে এই ফাংশনটাকে আমরা কল্ড ফাংশন বলে থাকি, যে কল করা হয়েছে। তো এই বডি পার্টে যখন সে আসে তাহলে কী নিয়ে আসছে, বুলবুল নিয়ে আসছে। তো এই বুলবুলটা কার মধ্যে গিয়ে জমা হচ্ছে, এফ নেমের মধ্যে। যেহেতু এটা একটা ভেরিয়েবল, স্ট্রিং টাইপের ভেরিয়েবল, যেহেতু আমাদের আর্গুমেন্ট আকারে আমরা পাঠাচ্ছি বুলবুল, এই কারণে সে এই এফ নেমের মধ্যে সেই বুলবুলটাকে স্টোর করবে। দ্যাট মিনস প্যারামিটার পাস করে দিচ্ছে, আর্গুমেন্ট পাস করে দিচ্ছে একটা প্যারামিটারের মধ্যে। প্যারামিটারের নাম হচ্ছে এফ নেম। যেহেতু এফ নেমের মধ্যে এটা স্টোর হয়েছে, যেই কারণে কিন্তু আমরা এখানে যখন এফ নেম দিচ্ছি তখন কিন্তু আমাদের বুলবুল দেখাচ্ছে। এখন এই যে আমরা এফ নেম লিখছি, এটা যে কোনো ভেরিয়েবল হতে পারে। আমি যদি সিম্পলি মনে করি এফ দিব, কোনো প্রবলেম নাই। কন্ট্রোল এস, আমি রান করতেছি প্রোগ্রামটা। আচ্ছা, এরর আসছে কারণ আমরা এখানে যেহেতু এফ ইউজ করছি, অবশ্যই আমাকে এখানে এফ ইউজ করতে হবে। এবং এটা একটা লার্নিং যে আমাদের এই প্যারামিটারের যে নেমটা, সেই নেমের মধ্যে কিন্তু আমরা ফাংশন কল করার সময় যে ভ্যালুটা দিয়েছি, যেটা একটা স্ট্রিং, সেটা এর মধ্যে এসে জমা হচ্ছে বলেই আমরা এফ এর মধ্যে কিন্তু এই বুলবুল নামটা পাবো। রান করি, আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আসি যে শুরুতে আমি বলেছিলাম যে আমরা চাইলে যখন ডিক্লারেশন দেই তখন আমরা ভেরিয়েবলের নামটা ইউজ নাও করতে পারি। সো ইউজ না করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। এটার মিনিং হচ্ছে যে একটা প্যারামিটার পাস হবে, একটা প্যারামিটার পাস হবে মিনস একটা প্যারামিটার ভ্যালু পাবে। সো একটা প্যারামিটার ভ্যালু মানে হচ্ছে আমরা বুলবুল ইউজ করেছি, যেহেতু একটা ইউজ করেছি তখন আমাদের ডেফিনেশনের মধ্যে অবশ্যই এই একটার জন্য একটা ভেরিয়েবল বলতে হবে, বাট ডিক্লারেশনের মধ্যে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। তাহলে এই বুলবুলটা আসতেছে হচ্ছে এফ এর মধ্যে। রান করি, দেখবো আমরা কাজ করলো। এবার আসি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা চাইলে ডিক্লারেশনটাকে অ্যাভয়েড করতে পারি। তার আগে এখানে একটা কমেন্ট লিখে আসি, এটা হচ্ছে আমাদের বলে হচ্ছে ফাংশন ডেফিনেশন। তো এই পার্টটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, এই পার্টটা হচ্ছে ফাংশন কলিং, এবং এই পার্টটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এবং একটা ইউজার ডিফাইন ফাংশন একবার ক্রিয়েট করলে এটাকে যতবার খুশি ইউজ করা যাবে। আমি যতবার খুশি যেহেতু বললাম, আমি যদি এখন কন্ট্রোল ডি দিই, ডুপ্লিকেট কপি তৈরি করতেছি। লাইক আমি লিখলাম আলিজা, লাইক আমি লিখলাম ঈশা, তাহলে কয়বার কল করলাম, 3 বার। সো 3 বার কল করা মানে হচ্ছে এটার ভিতরে যাই থাকুক 3 বার এক্সিকিউট হবে। সাপোজ আমি যদি রান করি তাহলে দেখবো 3টা নাম আসছে, বুলবুল আসছে, আলিজা আসছে, ঈশা আসছে। সো ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন ইউজ করার একটা কমন বেনিফিটস হচ্ছে রিইউজেবিলিটি অফ কোড। দ্যাট মিনস একই কোডকে বারবার রিইউজ করা যায়। যেমন এই কোডটাকে আমি রিইউজ করতেছি কিভাবে, যখন তাকে কল করতেছি তখন সেইটার বডির মধ্যে যা আছে সব কিছু এক্সিকিউট করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে রিইউজেবিলিটি। এখন আসি যে যদি আমরা এই ফাংশন ডিক্লারেশনটা এখান থেকে কাট করি, কন্ট্রোল এক্স দিলাম এবং কন্ট্রোল সেভ দিলাম, এবার যদি রান করি একটা এরর আসবে, একটা এরর দেখতে পাচ্ছি। দ্যাট মিনস মাই ফাংশনকে সে চিনতে পারবে না। এই যে বলা হচ্ছে মাই ফাংশন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। আমি F2 প্রেস করে লকসটা দেখে নিলাম, F2 প্রেস করে আমি লকসটা হাইড করে নিলাম। তাহলে সেই ফাংশনটা চিনতে পারতেছে না, যেহেতু ফাংশনের ডেফিনেশনটা আছে হচ্ছে মেইন ফাংশনের নিচে, যেটা আমি তোমাদের বলেছিলাম শুরুতে যে সি প্লাস প্লাস টপ টু বটম অ্যাপ্রোচে কাজ করে। তার মানে টপ টু বটম মানে হচ্ছে শুরু থেকে শেষের দিকে যাচ্ছে। তাহলে যদি আমাদের এই ডিক্লারেশন পার্টটা না লিখতে চাই তাহলে আমাদের ডেফিনেশনটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমাদের ইন্টিজার মেইন এর পূর্বে লিখতে হবে। তাহলে প্রথমে ডেফিনেশন, তারপর হচ্ছে কলিং। যদি আমরা ডিক্লারেশন অ্যাভয়েড করি তাহলে দেখা যাচ্ছে যে প্রোগ্রামে কোনো এরর আসবে না। আমি রান করি এগেন, সেইবার আমরা দেখতে পাচ্ছি একই আউটপুট আসছে। এবার আসি যে এক বা একাধিক প্যারামিটার কিন্তু পাস হতে পারে। যেমন আমাদের যদি 2টা প্যারামিটার চাই, যেমন এখানে আমি যদি লিখি যে আরেকটা প্যারামিটার লাইক ডিফারেন্ট প্যারামিটার হতে পারে ইন্টিজার, সাপোজ লিখলাম কি লিখবো, সাপোজ এস। তো এখন যদি আমরা এখানে কমা দিই, যেহেতু এখানে কমা আছে অবশ্যই এখানে কমা দিতে হবে। তাহলে এবার পরের ভ্যালুটা ইন্টিজার টাইপের ভ্যালু হবে। কি বলছি আমরা, এস বলছি। তাহলে আমরা এখানে কি হতে পারে, সাপোজ আমি বললাম 35, সাপোজ বললাম 3, সাপোজ বললাম 25। তাহলে 2টা করে কিন্তু আর্গুমেন্ট পাস হচ্ছে। তাহলে যেহেতু 2টা করে আর্গুমেন্ট পাস হচ্ছে
এই কারণে আমাদের কিন্তু প্যারামিটারের মধ্যে দুইটা নেম আমাকে ইউজ করতে হচ্ছে। তো এখন এখানে আমরা যেটা চাচ্ছি যে এফও প্রিন্ট হোক এবং এসটাও প্রিন্ট হোক। তাহলে এখানে আমরা কি লিখব, যদি আমরা এটা ঠিক পরে আমরা এখানে এস প্রিন্ট দিই তাহলে কিন্তু দুইটা করে ডেটা প্রিন্ট হবে। আমরা মাঝখানে একটা মেসেজ দিয়ে একটা ক্লোন চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখি কীরকম আউটপুট আসে। আচ্ছা, এখানে অপারেটর মিসিং আছে, ইনসার্শন অপারেটর আমি দিয়ে দিলাম, রান করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বুলবুল 35, আলিজা 3, ঈশা 25। তার মানে একটা ফাংশনের মধ্যে একাধিক প্যারামিটার থাকতে পারে এবং ডিফারেন্ট টাইপের প্যারামিটারও থাকতে পারে। দ্যাট মিনস একটা ইন্টিজার, একটা স্ট্রিং, এবং এখানকার যেই অর্ডার, দ্যাট মিনস আগে যদি স্ট্রিং থাকে তাহলে অবশ্যই স্ট্রিং ভ্যালু আগে লিখতে হবে, এবং পরে যদি ইন্টিজার থাকে তাহলে অবশ্যই তারপরে ইন্টিজার লিখতে হবে। এবং এখানে যতগুলো লিখবো সবগুলো অর্ডার মেনটেন করে আমাদেরকে অবশ্যই কলিং ফাংশনের ভিতরে তার ভ্যালু আমাকে সেট করতে হবে। তো আশা করি আমরা এই পার্টটা বুঝতে পেরেছি। এখন আমরা ফর্মাল যে চারটা ক্যাটাগরি বা চারটা প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ধরে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব। প্রথম যে প্যাটার্নটা ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, আমি চারটার জন্য একটা কমন প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব যেটা তোমাদের জন্য ইজি হবে। সাপোজ আমি দুইটা ইন্টিজার নাম্বার যোগ করতে চাই, দুইটা নাম্বার যোগ করার জন্য আমি চারটা প্যাটার্ন ফলো করে চারটা প্রোগ্রাম আমরা করব। পরবর্তীতে আমরা বলার চেষ্টা করব যে কোনটা বেটার বা কোনো মেথডের কখন ইউজ করতে হবে, এর কোনো রুলস আছে কিনা। তাহলে এবার আসি, আমরা Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S 2.cpp। আমি বেসিক স্ট্রাকচারটা কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V। সো আমাদের এখন যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। দেখি একটু আমাদের প্রথম ক্যাটাগরিতে এটাই, তাই না, ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। সো আমাদের এই প্যাটার্নটা ফলো করে আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাড টু ইন্টিজার নাম্বারস। তাহলে আমরা প্রথমেই ফাংশনের ডিক্লারেশনটা লিখতে চাচ্ছি। সো যেহেতু কোনো রিটার্ন নাই, নো রিটার্ন, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে ভয়েড। খুব মনোযোগ করে বুঝবো আশা করি। ভয়েড দেন ফাংশন যেহেতু, তাহলে অবশ্যই একটা নেম ইউজ করতে হবে। সাপোজ আমি নেম ইউজ করলাম সাম। ফাংশন বোঝানোর জন্য অবশ্যই প্যারেন্থেসিস ইউজ করতে হবে এবং শেষে গিয়ে সেমিকোলন দিতে হবে। সো এই লাইনটাকে আমরা বলে থাকি ফাংশন ডিক্লারেশন। সো এখানে নো রিটার্ন তার মানে ভয়েড, কিন্তু এখানে কিন্তু নো আর্গুমেন্টস বলছে। সো নো আর্গুমেন্টস মানে হচ্ছে এই প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু থাকবে না, এটাকে বলা হচ্ছে নো আর্গুমেন্টস। এবার আসি যে আমরা ডেফিনেশন পার্টটা যে মেইন ফাংশনের নিচে লিখব। তাহলে ডেফিনেশনে হুবহু যে ডিক্লারেশন ছিল সেটাই থাকবে, বাট সেমিকোলনের পরিবর্তে এক জোড়া কার্লি ব্র্যাকেটস হবে, এবং এটাকে আমরা বলতেছি ফাংশনের ডেফিনেশন। এই পার্টটিকে আমরা বলবো ফাংশন ডেফিনেশন। আমরা বডির মধ্যে এখন পর্যন্ত কিছু লিখিনি। এরপরে মেইন ফাংশনের ভিতরে আমরা লিখতেছি হচ্ছে সাম। সো এটাকে বলা হচ্ছে ফাংশন কলিং। তাহলে আমরা যেটা লক্ষ্য করি, কলিং এর মধ্যে কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই, অর্থাৎ এখানে যেমন ভয়েড লিখছে এখানে কিন্তু ভয়েড থাকবে না, কোনো রিটার্ন টাইপ কলিং ফাংশনের মধ্যে লেখা যাবে না। তাহলে এই হচ্ছে তিনটা প্যাটার্ন। আমরা যে কোনো ফাংশন নিয়ে কাজ করতে গেলে প্রথমে ডিক্লারেশন, তারপরে ডেফিনেশন, তারপর হচ্ছে কলিং, এই স্ট্রাকচারটা লিখে ফেলবো। লেখার পরে যদি আমরা রান করি দেখব যে কোনো এরর নাই, তার মানে আমার স্ট্রাকচার ঠিক আছে। ইভেন এই কলিং ফাংশনটা আমার তো যখন দরকার তখন কল করব, এই কারণে এটাকে যদি আমরা Ctrl+X দিয়ে কাট করি এবং সেভ করলাম, এবার যদি রান করি কোনো এরর দেখাবে না, কিন্তু কোনো এরর নাই, কারণ হচ্ছে আমার ডিক্লারেশন আছে, পাশাপাশি ডেফিনেশন স্ট্রাকচার আছে। সো আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি কল করব। সো কল না করলে কিন্তু প্রোগ্রামে কোনো এরর দেখাবে না। তাই আমার প্রোগ্রামের প্রয়োজন অনুসারে আমি যে কোনো ফাংশন ডিফাইন করে রাখতে পারি, যখন প্রয়োজন হবে তখন তাকে আমি কল করব, এবং যেখানে খুশি কল করা যাবে। এই বিষয়ে আমাদের সামনে লেকচার পাবো যখন আমরা রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলবো। আচ্ছা, আপাতত আমরা সব ফাংশনকে কল করব হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। এবার আসি যে আমরা এই সামের মধ্যে আমরা যদি সিম্পলি দুইটা সংখ্যার যোগ করতে চাই, যেটা আমাদের টার্গেট ছিল, তাহলে দুইটা ভেরিয়েবল লাগবে, লাইক ইন্টিজার এক্স ওয়াই। যদি একটা থার্ড ভেরিয়েবল নেই যার মধ্যে রেজাল্ট রাখবো, সাপোজ আর। এখন যদি আমরা সি আউট লিখি value of x and y, that means enter the value of x and y। আমি এক লাইন লিখে দিলাম এবং এক লাইনই মাধ্যমে আমি ইনপুট নিতে চাচ্ছি। তাহলে আর এর মধ্যে কি হবে, x প্লাস y। আশা করি এই কোড বুঝতে কারো সমস্যার কথা না যদি আমরা প্রিভিয়াস চারটি লেকচার দেখে থাকি। এবার আসে সি আউট, আমরা যেটা মেসেজ দেই x
প্লাস ওয়াই ইকুয়ালস টু, এবং ভ্যালুটা হচ্ছে আমাদের আছে কার মধ্যে, আর এর মধ্যে, এবং সর্বশেষে আমরা এন্ডেল দিচ্ছি। তাহলে আশা করি আমাদের দুইটা সংখ্যার যোগফল এই প্রোগ্রামের মাধ্যমে দেখাতে পারবো। এবার আসি আমরা রান করি। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যালু আমাকে ইনপুট নিতে বলা হচ্ছে। তাহলে আমি দুইটা ভ্যালু দিচ্ছি 10 স্পেস দিয়ে 20, এন্টার দিচ্ছি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। সো আমার প্রোগ্রাম কিন্তু কাজ করছে। অনেকের মনে এখন কোশ্চেন হতে পারে যে আমি কেন দুইটা সংখ্যার যোগ করার জন্য আলাদা একটা ফাংশন ক্রিয়েট করবো, আমি তো সব কিছু মেইন ফাংশনের ভিতরেই লিখতে পারি। সো আপাতত তুমি হচ্ছে এই প্র্যাকটিসটা করো। সো আমরা যখন একাধিক ফাংশন নিয়ে কাজ করবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সো এখানে আমরা যে প্যাটার্নটা ফলো করছি আবার রিপিট করি, ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন। দ্যাট মিনস নো আর্গুমেন্টস মানে হচ্ছে ফাংশনের প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু থাকবে না। নো রিটার্ন মানে হচ্ছে ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড। তাহলে এই ফাংশনে কীভাবে কাজ করলো, যখন এই প্রোগ্রামটা আমরা রান করতেছি প্রথমে সেই মেইন ফাংশনের মধ্যে আসে, মেইন ফাংশনের মধ্যে এসে দেখতে পাচ্ছে যে সাম নামে একটা ফাংশন আছে, এবং এটা মানে হচ্ছে আমরা বলছি ফাংশন কলিং। তার মানে সে কল করা মানে হচ্ছে সে চলে আসে এই ফাংশনের কাছে। সেই ফাংশনের মধ্যে এসে দেখতে পাচ্ছে যে একটা মেসেজ সে এক্সিকিউট করবে, সে ইনপুট নিবে এবং রেজাল্ট প্রসেস করে সে একটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। তার রেজাল্ট দেখিয়ে দেওয়ার পরে যখন এটা শেষ হয় তাহলে সে কোথায় ব্যাক করে, যেহেতু এটার মধ্যে কোনো রিটার্ন নাই তার মানে এই ফাংশনের কাছে আর ব্যাক করে না, সে তার ইমিডিয়েট পরের লাইন দ্যাট মিনস রিটার্ন জিরো এই লাইনটা এক্সিকিউট করে। অর্থাৎ এর কাজ শেষ হওয়ার পরে আবার সে মেইন ফাংশনে ফেরত যায়, বা ফেরত যাওয়ার পরে রিটার্ন জিরোটা সে এক্সিকিউট করে। দ্যাট মিনস প্রোগ্রামটা শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের চারটা যেই বেসিক প্যাটার্ন বা ক্যাটাগরি আছে তার প্রথমটা। এবার আমরা সেকেন্ড প্যাটার্নটা নিয়ে কথা বলবো। সেম প্রোগ্রামটাই আমরা দ্বিতীয় প্যাটার্নে দেখব। আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস। এবার আমাদের প্রোগ্রাম নাম্বার 3.cpp, এবং আমরা প্রথমে যদি কমেন্ট লিখি যে আমাদের সেকেন্ড প্যাটার্ন যেটা কি, সেটা হচ্ছে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু। আমরা বেসিক স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। আমাদের প্রোগ্রামের নামটা হচ্ছে অ্যাড টু ইন্টিজার নাম্বারস। সো আমি এটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি চাইলে আগের প্রোগ্রামটা কপি করে এনে এর মধ্যে এডিট করে দেখাতে পারতাম, যেটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে বোঝা। আমি নতুন করে কোড করে দেখাচ্ছি। প্যাটার্নটা এখানে বলা আছে যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। এটাকে ফলো করে যদি আমরা ফাংশন ডিক্লারেশনটা লিখি তাহলে প্রথমেই আমাকে লিখতে হবে একটা টাইপ ইন্টিজার দিচ্ছি। আমরা কেন ইন্টিজার দিলাম, আমরা চাইলে অন্য টাইপও দিতে পারি লাইক ফ্লোট, কিন্তু এখানে ভয়েড অবশ্যই দেওয়া যাবে না, কারণ এখানে বলা হচ্ছে রিটার্ন ভ্যালু থাকবে। এই জন্য অবশ্যই আমাদের ভয়েডের পরিবর্তে অন্য কোনো টাইপ লিখতে হবে। দেন আমাদের ফাংশন নেম, সাপোজ আমরা ইউজ করতেছি সাম প্যারেন্থেসিস দেন সেমিকোলন। এই প্যারেন্থেসিসের ভিতরে কিছু হবে কি হবে না এটা কিন্তু আমাদের এখানে ইন্ডিকেট করা আছে যে নো আর্গুমেন্টস, তার মানে ব্র্যাকেটের ভিতরে আমরা কিছু লিখব না। আগেরটা যদি দেখে আসি বলা ছিল হচ্ছে নো আর্গুমেন্টস, সো এটার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু লিখি নাই। এখানে ছিল নো রিটার্ন, এখানে আমরা ভয়েড লিখছি। যখন আমার বলবে রিটার্ন, এবং এখানে লক্ষ্য করে দেখো এ রিটার্ন ভ্যালু, তার মানে একটা ভ্যালু রিটার্ন করবে। তো রিটার্ন থাকলে আমাকে অবশ্যই ভয়েডের পরিবর্তে অন্য কোনো টাইপ লিখতে হবে। যদি আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেমিকোলনের পরিবর্তে এখানে কার্লি ব্র্যাকেটস হবে। এটি হচ্ছে এই ফাংশনের বডি পার্ট। তো আমরা যেটু কমেন্টস একটা লিখি যে এই পার্টকে আমরা বলে থাকি ফাংশন ডিক্লারেশন, এবং এই পার্টকে আমরা বলে থাকি ফাংশন ডেফিনেশন। এবং এতটুকু লিখে যদি আমরা রান করি, এবং তোমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করবা। এবার আমি প্রোগ্রামটা রান করি। যদি কোনো এরর না থাকে তার মানে আমাদের ডিক্লারেশন এবং ডেফিনেশনের স্ট্রাকচার ঠিক আছে। সো কলিং ডিপেন্ড করে যে আমার ইউজ করবো কি করবো না, বা কখন দরকার তখন কল করবো। এবার আসি আমরা স্টেটমেন্ট লিখি, লাইক ইন্টিজার এক্স ওয়াই আর তিনটা ভেরিয়েবল নিচ্ছি। তো আগের মতোই যদি আমরা লিখি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই সেমিকোলন সিন এক্স ওয়াই আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো আগের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের পার্থক্য হবে, এখানে আমরা সি আউট দিচ্ছি না, লিখতেছি রিটার্ন। এবং রিটার্ন কাকে দিব, আর কে, যেহেতু রেজাল্টটা আর এর মধ্যে আছে, আর সেমিকোলন। সো আমরা যদি আগের প্রোগ্রামটা দেখে আসি, আগের প্রোগ্রামে কিন্তু আমরা সি আউট লিখে এখানে এই ফাংশনের ভিতরেই আমরা আউটপুট দেখিয়েছিলাম ডেফিনেশনের মধ্যে। কিন্তু এখন যে প্রোগ্রামটা আমরা লিখতেছি এখানে কিন্তু ডেফিনেশনের মধ্যে আমরা আউটপুটটা দেখাচ্ছি না। দ্যাট মিনস ফাইনাল আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছি না। প্রসেস শেষে এই রেজাল্টটা রিটার্ন করবে। এখন কথা হচ্ছে কার কাছে রিটার্ন করবে, তাহলে যার কাছে রিটার্ন করবে অর্থাৎ যে তাকে কল করবে। তাহলে আমরা এবার কল ফাংশনটা লিখবো। কল ফাংশনের নাম হচ্ছে সাম সেমিকোলন ফাংশন কলিং।
তাহলে এখন এই যে ফাংশন কলিং, যেহেতু সে কল করতেছে, কাকে কল করতেছে? সাম ফাংশনকে, এবং এটাকে আমরা কল ফাংশন বলি। তো যখনই কল করলো, কল করার পরে এর ভিতরে যা আছে সব কিছু এক্সিকিউট হয়ে যাওয়ার পরে লাস্ট যে লাইনটা দেখতে পাচ্ছি, রিটার্ন আর। তো রিটার্ন আর মানে হচ্ছে আর এর ভ্যালুটা রিটার্ন করে দিবে। কার কাছে রিটার্ন করবে? অবশ্যই এই সামের কাছে ব্যাক আসবে। এখানে যদি সিম্পলি আমি এখানে সি আউট সাম লিখে দিই, তাহলে দেখা যাবে যে এই যোগফলটা সামের মধ্যে প্রিন্ট হচ্ছে। রান করি, 10 20 সো 30 আমরা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এবার এই সাম ফাংশনেরটাকে সরাসরি আমরা সি আউট দিচ্ছি। তাহলে যেহেতু সাম ফাংশন কল হয়েছে, তো কল করার পরে সে তার বডির মধ্যে গিয়ে বা তার ডেফিনেশনের মধ্যে গিয়ে সব কিছু এক্সিকিউট করে তার কাছে রিটার্ন করছে। রিটার্ন করলো কত? 30। যদি রিটার্ন না করতো তাহলে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পেতাম না। আমরা এই প্রোগ্রামে মেসেজ দিতে চাই, তাহলে কিভাবে দিব? যদি আমরা দেখি এর শুরুতে দিলে কি হয়, একটা প্রবলেম হতে পারে। প্রবলেম তৈরি হোক, তারপর আমরা সলিউশনে যাই। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এখন যেটা হবে, প্রোগ্রাম যেহেতু মেইন ফাংশন থেকে শুরু হবে, প্রথমে সে সি আউট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়ার পরে কলিংয়ে যাচ্ছে, কলিংয়ে যাওয়ার পর কিন্তু আবার সি আউট পাচ্ছে। সো একটা মিসম্যাচ হতে পারে। আমি রান করি, তো আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা মেসেজ, এবং এটাও একটা লার্নিং যে দেখো যে প্রথমে সি আউট পাইছে, সে মেসেজ দিয়ে দিছে, এরপরে কলিং। কলিং মানে হচ্ছে সেখানে চলে আসছে, এখানে আসার পরে ভ্যালু অফ এক্স ওয়াই দেখাচ্ছে, কারণ সি আউট আছে। এখন যদি আমি ইনপুট দিই 10 20 এন্টার দিচ্ছি, 30 আসছে। তার মানে আমাদের যে টার্গেটটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে গুড প্র্যাকটিসটা কি আসলে? এই যে ফাংশনটা সরাসরি আমরা সি আউট দিলাম, এটা কি দেয়া ভালো? এখন ভালো বা খারাপ সেই ইস্যু নাই, সেটা হচ্ছে যে আমরা যেটা করে থাকি, যখন রিটার্ন আসে তখন আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে লাইক ধরো যদি আমরা এখানে ভেরিয়েবল নিই আর, অথবা ডিফারেন্ট ভেরিয়েবল নিলে কিন্তু কোনো প্রবলেম নাই। সাপোজ আর ইকুয়ালস টু সাম, তখন আমরা যেটা করি এখানে আর সাম লিখি না, লিখি হচ্ছে আর। তার মানে এই যে ফাংশনটা কল হলো, কল হওয়ার পরে তার কাছে রিটার্ন আসলো, সেই রিটার্নের ভ্যালুটা যখন এই সামের কাছে ব্যাক আসে, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিচ্ছে। সো আমি পরবর্তীতে শুধু আরকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অবশ্যই সামের রেজাল্টে রিপ্রেজেন্ট হবে। এবার দেখো যে আমাদের আগেরটার যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন হয়ে গেল। কীরকম সলিউশন হলো? যে প্রথমে কল হলো, কল হওয়ার পরে কিন্তু এখানে আসছে, তার মানে প্রথমে এই মেসেজ পাচ্ছে, তারপর ইউজার কাছ থেকে ইনপুট নিবে, তারপর রিটার্ন যাচ্ছে। রিটার্ন যাচ্ছে কার কাছে? সামের কাছে যাওয়া মানে আর এর মধ্যে স্টোর হলো। সো আর এর মধ্যে ভ্যালু পেয়ে গেলো। এরপর হচ্ছে আমাদের কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে। আর এখানে অবশ্যই এখন ফাংশন কলিংটা এই লাইন হবে না, এটা হচ্ছে ফাংশন কলিং। কন্ট্রোল এস, রান করি। এবার দেখতে পাচ্ছি আমরা যে এক্স প্লাস ওয়াই কিন্তু আসেনি, কারণ ফাংশন কলিংয়ের পরে হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো 10 20 আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড প্যাটার্ন, যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। যেহেতু রিটার্ন বলছে, আমি আবারও বলি এখানে সি আউট আমরা লিখবো না, রিটার্ন লিখবো, এবং বোঝার চেষ্টা করবো যে আসলে ভ্যালুটা রিটার্ন যাচ্ছে কিনা। এখন যদি কেউ বলো স্যার সি আউট একটি কাজ করবে না, করবে, বাট যেহেতু আমরা এখানে রিটার্ন টাইপ লিখেছি, এর অর্থই হচ্ছে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন যাবে। কার কাছে যাবে? যে তাকে কল করেছে তার কাছে ফেরত যাবে। এবং ফেরত গেল কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখলাম এবং মেসেজ দিয়ে সেটাকে প্রিন্ট দিলাম। এবার আসে আমাদের থার্ড ওয়েটা, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস। আমাদের প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4.cpp। আমরা যদি বেসিক স্ট্রাকচার নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমাদের থার্ড যেটা বলছে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, কন্ট্রোল সি দিচ্ছি। আমি এখানে কমেন্টের মধ্যে একটু টাইপ করে নিই যে আমাদের থার্ড যে প্যাটার্নটা, এবং আমাদের সব প্যাটার্নের মাধ্যমে একই প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে অ্যাড টু নাম্বারস, কন্ট্রোল এস। ওকে, তাহলে এবার বলছে উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। তাহলে এবার দেখি যে আমাদের যেহেতু নো রিটার্ন বলছে, ডিক্লারেশন কী হবে? ডেফিনেটলি ভয়েড হবে। উইথ আর্গুমেন্ট বলছে, অবশ্যই প্যারেন্থেসিসের ভিতরে আর্গুমেন্টস দিতে হবে। তাহলে কয়টা আর্গুমেন্টস লাগবে? দুইটা লাগবে। যেহেতু দুইটা ভ্যালু আমরা যোগ করব, তাহলে একটা দিচ্ছি ইন্টিজার। আমি শুধু ইন্টিজার লিখলেও কাজ করবে, যে দুইটা টাইপ লিখলেই হচ্ছে, নাম দ্যাট মিনস ভেরিয়েবলের নাম না লিখলেও কিন্তু হচ্ছে। এবার আসি যে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, লাস্টে আমাদের কার্লি ব্র্যাকেটস, এবং এইখানে কিন্তু আমরা অবশ্যই ভেরিয়েবল বলবো, ভেরিয়েবলের নাম বলবো, লাইক এক্স এবং ওয়াই। এখানে যদি ভেরিয়েবলের নাম না বলি তাহলে কিন্তু এরর আসবে, কিন্তু ডিক্লারেশনে ভেরিয়েবলের নাম বলাটা ম্যান্ডেটরি না। তো এটাকে আমরা বলতেছি আগের মতোই ফাংশন ডিক্লারেশন, এবং এটাকে আমরা বলতেছি ফাংশন ডেফিনেশন। এখন যদি আমরা ডেফিনেশনটা লিখি,
যে ডেফিনেশন কি হবে, এক্স এবং ওয়াই এবার কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু আসবে, তাহলে ভ্যালু আসার সময় অবশ্যই যখন আমরা কল করব, লাইক সামকে যখন কল করব তার ভিতরে ভ্যালু দিয়ে দিতে হবে। সাপোজ যদি আমি দিয়ে দিই 10 20, তার মানে এই 10টা আসবে হচ্ছে সরাসরি ভ্যালু দিচ্ছি, একটু পরে ভেরিয়েবল দিয়ে আমরা দেখবো 10 আসতেছে এক্স এর কাছে, 20 আসতেছে ওয়াই এর কাছে। আদৌ আসছে কিনা যদি আমরা বুঝতে চাই, সিম্পলি যদি এখানে সি আউট এক্স প্লাস ওয়াই দিই এবং যদি 30 আসে তাহলে বুঝবো যে এক্স এর কাছে 10 আসছে এবং 20 আসছে ওয়াই এর কাছে। তাহলে আগের প্রোগ্রামের সাথে পার্থক্য দেখো, যে আগের প্রোগ্রামে কিন্তু আমরা সি ইন ইউজ করেছি, এখানে মেসেজ ইউজ করেছি এবং তারপরে হচ্ছে এক্স ওয়াই আমরা যোগ করেছি। এবং তার আগের প্রোগ্রামে যদি যাও এখানেও ঠিক তাই, সি ইন ইউজ করে ইউজার কাছ থেকে ইনপুট নিয়েছি এবং এক্স ওয়াই যোগ করেছি এবং এটা রেজাল্টটা এখানে দেখিয়ে দিয়েছি। কিন্তু সেকেন্ড প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে রিটার্ন করে আমরা কলিং ফাংশনের কাছে ব্যাক করেছি। ফোর্থ প্রোগ্রাম যেটা দেখতে পাচ্ছি যে আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এখানে যদিও সরাসরি বলে দিয়েছি, একটু পরে ভেরিয়েবল দিয়ে দেখব। তো এটা আসছে এক্স এর কাছে 10 এবং ওয়াই এর কাছে আসছে 20 এবং আদৌ আসছে কিনা যদি আমরা এই রেজাল্টটা দেখতে পাই 30, তাহলে বুঝবো যে হ্যাঁ এই যে আর্গুমেন্ট দুইটা, এই আর্গুমেন্ট দুইটা অবশ্যই এই দুইটা প্যারামিটারের মধ্যে পাস হয়েছে। এবার রান করি, দেখি 30 আসে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি 30 আসছে। তার মানে এখানে যদি ডিফারেন্ট ভ্যালু নিয়ে কল করি, সাপোজ কন্ট্রোল ডি কয়েকবার দিচ্ছি, যেটা আমি প্রোগ্রামের শুরুতে বলেছিলাম যে ইউজার ডিফাইন ফাংশন যতবার খুশি কল করা যায়, যেটাকে রিইউজেবিলিটি বলে। সাপোজ এবার দিচ্ছি 15, আবার দিচ্ছি 100 আর এটাকে দিচ্ছি 200। দেখি আমাদের তিনটা আউটপুট আসে কিনা। সো তিনটা আউটপুট আসছে, 30, দেন আসছে 215, দেন আসছে হচ্ছে 120। যেহেতু আমরা এন্ডেল ইউজ করি নাই বা স্ল্যাশ এন ইউজ করি না, এই কারণে কিন্তু আমাদের পাশাপাশি রেজাল্ট চলে আসছে। এগেন রান করি, তাহলে এবার আমরা দেখতে পাবো 30, 215, 120, তার মানে কাজ করেছে। এখন অনেকের মনে কোশ্চেন হচ্ছে যে আমি এই 10, 20 না লিখে এখানে ভেরিয়েবল ইউজ করব। তা আমরা সেই ফরম্যাটটা দেখি। সাপোজ ধরে নিচ্ছি ভেরিয়েবল হবে এক্স, যদি সেম টাইপ রাখতে চাও রাখতে পারো এক্স ওয়াই, অথবা যদি মনে করো ডিফারেন্ট টাইপ রাখবা সেটাও হতে পারে। সাপোজ আমি দিচ্ছি এ বি, আমরা চাইলে ডিফারেন্ট ভেরিয়েবল নিতে পারি, চাইলে সেম ভেরিয়েবল নিতে পারি। আমি ডিফারেন্ট ভেরিয়েবল ইচ্ছাকৃতভাবে নিচ্ছি যাতে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি না হয় যে আমাদের ফাংশন ডেফিনেশনের মধ্যে যেই ভেরিয়েবল ইউজ করবো সেটা আমার কলিংয়ের মধ্যে ইউজ করতে হবে। সো এই দুইটার মধ্যে কিন্তু কোনো কি বলে ম্যান্ডেটরি পার্ট না যে আমাকে সেম ভেরিয়েবল ইউজ করতে হবে। যেটা ম্যান্ডেটরি, এখানে যদি দুইটা প্যারামিটার থাকে অবশ্যই তার ভিতরে দুইটা ভ্যালু আসতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এবং যেই অর্ডারে থাকবে, প্রথম যদি ইন্টিজার থাকে তাহলে ইন্টিজার আসতে হবে, সেকেন্ডটা যদি ইন্টিজার না হয় ফ্লোট হয় তাহলে ফ্লোটই আসতে হবে। সো আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি এবি, আমি বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। এখন এবির ভ্যালু সে পাবে কোথায়? আমি যদি মনে করি এখানে এ ইকুয়ালস টু ডিরেক্টলি বলে দিব লাইক 10, বি ইকুয়ালস টু 20, সেটাও হতে পারে। তার মানে এখন এর ভ্যালু পাচ্ছে 10, বির ভ্যালু পাচ্ছে 20। এখন এ পাস করে দিচ্ছে এক্স এর কাছে, এ পাস করা মানে কিন্তু এর ভ্যালু পাস হচ্ছে, দ্যাট মিনস 10 এক্স এর কাছে আসতেছে। বি পাস হওয়া মানে হচ্ছে 20 আসতেছে। সো এ বি পাস হচ্ছে না, হচ্ছে এ বির ভ্যালু। তো যেই কারণে এখানে ডিফারেন্ট ভেরিয়েবল নিলেও কোনো প্রবলেম নাই। দেখো একই আউটপুট আসবে। রান করি, 30 আসছে। এখন যদি আমরা এই ভেরিয়েবলের ভ্যালু যদি এখান থেকে ডিরেক্টলি অ্যাসাইন না করি, যদি আমরা ইউজারের কাছ থেকে দিতে চাই, সেটা আশা করি তোমরা নিজেরা করতে পারবা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সো সি আউট enter the value of a and b, in a b। এখন একটা প্রবলেম তৈরি হলো যে আমরা এখানে মেসেজে দিচ্ছি হচ্ছে x প্লাস ওয়াই। সরি, আমরা তো মেসেজ দিইনি। যদি এখন মেসেজ দিতে চাই তাহলে এখন কি মেসেজ দিব? যদি x প্লাস ওয়াই দেই, আমরা দিয়ে দেখি, যা দিব তাই তো দেখাবে, কিন্তু কোনটা রিলেভেন্ট হবে সেটা হচ্ছে ইস্যু। এখানে a প্লাস বি দেওয়াটা হচ্ছে যুক্তিযুক্ত হতো। রান করি, 10, 20, আমরা দেখাচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। যখন এন্টার দিচ্ছি তখন দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30। সো এটা তো মেসেজ। তো আমার মেসেজটা যদি মিনিংফুল করতে চাই, আমার মনে হয় এখানে এ প্লাস বি লিখে দিলে মিনিংফুল হবে। যদি আমরা এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করছি এক্স প্লাস ওয়াই, কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো মেসেজটা দিচ্ছি হচ্ছে এর রেজাল্টটা শো করানোর জন্য। তাহলে এবার আশা করি আমাদের যে টার্গেট সেটা ফুলফিল হচ্ছে। সো এ প্লাস বি ইকুয়ালস টু 30। আর যদি মনে করি যে না আমরা সবগুলো এক্স লিখবো, তাও কিন্তু সবগুলো এক্স এবং ওয়াই লিখবো, তাও কিন্তু কোনো প্রবলেম নাই। এক্স ওয়াই, সো এখানে দিচ্ছি এক্স এবং এখানে দিচ্ছি ওয়াই। সো এখানে আমরা যদি দিই এক্স এবং এখানে যদি দিই ওয়াই, আশা করি কোনো প্রবলেম হবে না।
সো কোনো প্রবলেম নাই, একটা তো প্রবলেম রয়েই গেল, আমরা মেসেজের মধ্যে এক্স ওয়াই লিখি নাই। রান করি 10 20, সো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। সো এই প্রোগ্রামের মিনিংটা যদি আরেকটু ব্যাখ্যা দিই, যে উইথ আর্গুমেন্টস তার মানে আর্গুমেন্ট আছে, নো রিটার্ন তার মানে কোনো রিটার্ন নাই, তার মানে এই ফাংশনের মধ্যে কোনো রিটার্ন শব্দ লেখা যাবে না, লিখলেও কাজ করবে না, লিখলেও কাজ করবে না। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই যে এইখানে শুধু আমাদের টাইপটা লিখলে হচ্ছে। এখন যদি কেউ মনে করি না আমি এখানেও ভেরিয়েবলটা বলে দিব, ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নাই। রান করো, কোনো ধরনের এরর নাই। তবে এখানে যেটা ইউজ করবা ডিক্লারেশনে, সেটা অবশ্যই ডেফিনেশনের সাথে ঠিক রাখতে হবে। এই হচ্ছে আমাদের থার্ড পার্ট, এবং আজকের যে লাস্ট পার্ট, দ্যাট মিনস লাস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু। আমরা এখন এটা দেখব। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, FIFTS, fib.cpp। আমি মেসেজের মধ্যে ফোর্থ প্যাটার্নটা লিখে নিই, আমাদের 4 নম্বর প্যাটার্ন হচ্ছে এটা। আর প্রোগ্রামের নামটা আমরা আগের প্রোগ্রাম থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বেসিক স্ট্রাকচারটা কপি করে নিই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। এবার আসি যে আমাদের যে লাস্ট প্যাটার্নের যে মেসেজ, যে উইথ আর্গুমেন্টস এবং রিটার্ন ভ্যালু, তার মানে দুইটাই থাকতে হবে। তাহলে উইথ আর্গুমেন্টস কি হতে হবে? অবশ্যই ইন্টিজার লিখব, যেহেতু আগের প্রোগ্রামগুলোতে আমরা ইন্টিজার টাইপ ইউজ করতেছিলাম। এবং উইথ আর্গুমেন্টস, তাহলে দুইটা আর্গুমেন্টস হচ্ছে লাইক এক্স ইন্টিজার, ওয়াই। আবারও বলবো, এখানে এক্স ওয়াই না লিখলে কোনো প্রবলেম নাই। ফাংশন ডিক্লারেশন। এখন আমরা ডেফিনেশন পার্টে যাব, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, কার্লি ব্র্যাকেটস। এবার আমরা কলিং ফাংশনে যাব। সাপোজ সাম, ব্র্যাকেটের ভিতরে অবশ্যই ভেরিয়েবলের ভ্যালু আসতে হবে। তাহলে আমরা যদি ভেরিয়েবল চাই, যদি সেম টাইপ ইউজ করতে চাই লাইক এক্স এবং ওয়াই, কোনো সমস্যা নাই, এক্স ওয়াই। বাট আবারও বলবো, এই এক্স ওয়াইয়ের সাথে কিন্তু এই ভেরিয়েবলের কোনো রিলেশন নাই। রিলেশন একটা আছে, সেটা হচ্ছে যে ভ্যালু পাস হবে, কিন্তু এখানে আমি ডিফারেন্ট ভেরিয়েবল নেই, আগের প্রোগ্রামে দেখিয়ে আসছি, আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা প্রথমে ডিফারেন্ট ভেরিয়েবল নিয়েই কাজ করি। তাহলে এখন এ বি কিন্তু সে চিনতে পারবে না, অবশ্যই তাকে ডিক্লেয়ার করতে হবে লাইক ইন্টিজার এ বি। আমি সি আউট দিয়ে মেসেজ দিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, সি ইন এ বি। তার মানে ইউজার যে দুটো ইনপুট দিবে, সেই দুটো ইনপুট সরাসরি এর কাছে চলে আসবে। যখনই এর কাছে আসবে, তখন এটাকে বলা হচ্ছে ফাংশন কলিং। ফাংশন কলিং, তো যখন কলিং, তখন সে চলে আসবে কল ফাংশনের কাছে। এটাকে আমরা কল ফাংশন বলি, যেহেতু কল করা হয়েছে। ফাংশন ডেফিনেশন, যখন এর কাছে আসবে তখন এ পাস করে দিবে এক্স এর কাছে। এ মানে হচ্ছে এর ভ্যালু। সাপোজ যদি আমরা এখানে মনে করি এ হবে 10 এবং বি হবে 20, তার মানে এ মানে হচ্ছে 20, এখানে কিন্তু 20 পাচ্ছে। বি মানে হচ্ছে, সরি, এ মানে 10, বি মানে হচ্ছে 20। তাহলে এখানে 10টা চলে আসবে এক্স এর কাছে, আর বির জায়গায় চলে আসবে হচ্ছে 20 ওয়াই এর কাছে। এখন সিম্পলি যেহেতু এটাকে বলছে রিটার্ন করতে হবে, তার মানে এখানে রেজাল্ট প্রিন্ট দিব না। এখন যদি কেউ বলো স্যার রেজাল্ট প্রিন্ট দিলে হবে না, অবশ্যই হবে। যদি আমি এখানে লিখি সি আউট এক্স প্লাস ওয়াই, আউটপুট কিন্তু আসবে, কিন্তু আমাদের যে প্যাটার্ন আমরা যে কারণে ফলো করেছি, যে এখান থেকে রিটার্ন করাবো, সেটা আমাদের ফুলফিল হচ্ছে না। রান করি, দেখা যাচ্ছে যে 10 20 আমরা 30 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে যেহেতু রিটার্ন টাইপ আছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে এখান থেকে ভ্যালু রিটার্ন যাবে। তাহলে আমরা কি করব? রিটার্ন সরাসরি লিখে দিই এক্স প্লাস ওয়াই, এটাও হতে পারে, অথবা আরেকটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে এই প্রসেসটা রেখে, দ্যাট মিনস এক্সিকিউশন স্টেটমেন্টটা রেখে আমরা পাঠাতে পারি। আমি দুইটাই দেখাচ্ছি। প্রথমে সরাসরি এক্স প্লাস ওয়াই দেখালাম, রিটার্ন। তো রিটার্ন যাচ্ছে কার কাছে? এই সামের মধ্যে আসবে। তাহলে অবশ্যই তারা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সাপোজ ইন্টিজার আর। এবার আমরা সি আউট যদি আর দেই, তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। যদি এখানে একটা মেসেজ দেই লাইক এ প্লাস বি ইকুয়ালস টু, তাহলে আমাদের এ এবং বির ভ্যালু 10 20 পাস হচ্ছে এক্স এবং ওয়াইয়ের কাছে, এবং 10 20 যোগ করে রিটার্ন যাচ্ছে কার কাছে? এর কাছে ফেরত আসতেছে। এর কাছে ফেরত আসা মানে ভ্যালুটা স্টোর হচ্ছে কার কাছে? আর এর কাছে, যে কারণে আমরা আরটা প্রিন্ট দিচ্ছি। রান করি, এনডেলের স্পেলিং মিস্টেক আছে, রান করি এগেইন। তাহলে 10 20 আমরা আনসার দেখতে পেলাম, এ প্লাস বি ইকুয়ালস টু 30।
সো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এখানে আমি সরাসরি এক্স প্লাস ওয়াই দেয়া মানে একটা ভ্যালুই কিন্তু যাচ্ছে। যদি আমরা মনে করি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব লাইক ইন্টিজার আর, এখন যদি আমি বলি যে আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর এখানে যদি আমরা বলি যে শুধুমাত্র আরকে রিটার্ন করো, সো মিনিং কিন্তু সেম। সো আর রিটার্ন হওয়া মানে কিন্তু রেজাল্টটা রিটার্ন হচ্ছে, কার কাছে যাচ্ছে? সামের কাছে যাচ্ছে। সামের রেজাল্ট জমা হচ্ছে কার মধ্যে? আর এর মধ্যে। সো এখানে যদি আমরা সেম ভেরিয়েবল মিলে গেছে কোনো সমস্যা নাই, যদি ডিফারেন্টও হয় তাও কিন্তু কোনো প্রবলেম নাই। রান করি 10 20। সো আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইকুয়ালস টু 30, যেটা আমরা বললাম ডিফারেন্ট হলে কোনো প্রবলেম নাই। সাপোজ যদি এখানে লিখি কে, সো এখানে কে এবং এখানে কে, তার মানে কে রিটার্ন করতেছে এর কাছে, এই সাম এবি ফাংশনের কাছে, এবং এটার রেজাল্টটা জমা হচ্ছে আর এর মধ্যে। সো এগেন রান করলাম 10 20। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এর মাধ্যমে ফাংশনের যে কমন 4টা প্যাটার্ন, সেই 4টা প্যাটার্ন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো আমরা একটি প্রোগ্রাম 4টা ফাংশনের প্যাটার্ন বা ক্যাটাগরি ইউজ করে কিন্তু আমরা আউটপুট দেখার চেষ্টা করলাম যে সেম আউটপুট আসে। আপাতত তোমাদের উদ্দেশ্য হবে যে এই 4টা প্যাটার্ন ফলো করে কোড লেখা। তো আমি এখন লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি যে একটা প্রোগ্রামের মধ্যে একাধিক ফাংশন ইউজ করব, তাহলে তোমরা ইউজার ডিফাইন্ড ফাংশনের গুরুত্বটা একটু হলে বুঝতে পারবে, এবং এইটা দিয়ে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আমি Ctrl+Shift+N Ctrl+S, সাপোজ প্রোগ্রাম নাম্বার 6.cpp। আমি বেসিক স্ট্রাকচারটা কপি করে নিলাম, Ctrl+V। তা আমি চাচ্ছি একটা প্রোগ্রামের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা কাজ হবে, তাহলে আমি 4টা ফাংশন ডিক্লেয়ার করব। সবগুলোই ধরে নিচ্ছি রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আমি রিটার্ন করাবো না। চাইলে 4টা প্যাটার্ন ফলো করেই আমরা প্রোগ্রাম করতে পারবো। আমি একটা প্যাটার্ন ফলো করতেছি যে সাপোজ ভয়েড সাম, তার মানে ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন। সো এই পদ্ধতিটা ফলো করব, ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন প্রথমটা। আমরা চাইলে পরেরগুলো ফলো করে কিন্তু প্রোগ্রাম করতে পারবো। আমি শুধু একটা প্যাটার্ন ফলো করে একাধিক ফাংশন নিয়ে কাজ করে একটা প্রোগ্রাম দেখাচ্ছি। সো ভয়েড সাম, আমি সামের জন্য এটা ইউজ করব। সাপোজ ভয়েড সাব, দ্যাট মিনস সাবট্রাক্টের জন্য ইউজ করব। Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করতেছিলাম, মাল্টিপ্লাই, Ctrl+D, সাপোজ ডিভিশন। তাহলে এই সবগুলোই কিন্তু হচ্ছে ফাংশন ডিক্লারেশন। সো এখানে 4টা ফাংশন আছে। সো 4টা ফাংশনের আমরা এগুলোকে ডিক্লারেশন বলবো। তাহলে অবশ্যই এগুলোর ডেফিনেশন আমাকে লিখতে হবে। যদি আমি Ctrl+C দিই, Ctrl+V, এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টাকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V, তৃতীয়টা কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V, চতুর্থটা কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V। তাহলে আমাদের 4টা ফাংশনের ডিক্লারেশন এবং 4টা ফাংশনের ডেফিনেশন, এই সবগুলোকে আমরা নিচের পার্টে সবগুলোকে বলবো হচ্ছে ফাংশন ডেফিনেশন। যদি মনে করো প্রত্যেকটার আগে কমেন্ট লিখবা লিখো, বাট এই কমেন্ট আরও রিলিভেন্ট হতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো যে প্রত্যেকটা ফাংশনের ডেসক্রিপশন আমরা লিখবো কমেন্ট আকারে। তাহলে আমাদের ডিক্লারেশন ডান এবং ডেফিনেশন সবগুলোই বডি ব্ল্যাঙ্ক, বাট আমরা স্ট্রাকচার সেট করলাম। এবার যদি রান করি কোনো এরর আসবে না, কারণ 4টা ফাংশন ডিক্লেয়ার করা আছে, পাশাপাশি ডেফিনেশন পার্টটাও সেট করা আছে। এখন আসি যদি আমরা একটা ফাংশন নিয়ে কাজ করতে চাই, সাপোজ সাম ফাংশন নিয়ে আমরা কাজ করব। তাহলে আমি এখানে লিখতেছি ইন্টিজার এক্স ওয়াই আর 3টা ভেরিয়েবল নিচ্ছি, কাউট like value of x and y, semicolon cin x y r equals to x plus y, cout x plus y equals to, so result হচ্ছে r। তাহলে আমাদের এই ডেফিনেশন কিন্তু লিখলাম, বাট রান করবো কোনো আউটপুট আসবে না। কেন আসবে না তোমরা অবশ্যই গেস করতে পারতেছো কেন আসবে না, কারণ এই ফাংশনটা কল করা নাই। তাহলে আমরা যেখানে কল করবো সেখানে আউটপুট আসবে। আমি লিখতেছি সাম সেমিকোলন, আশা করি এবার আমরা আউটপুট পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। এখন এই সেম কোড যদি আমি কপি করে নিয়ে যাই, Ctrl+C Ctrl+V, সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি Ctrl+V Ctrl+V, শুধুমাত্র অপারেটরগুলো চেঞ্জ করে দিব, শুধুমাত্র অপারেটরগুলো চেঞ্জ করে দিব, আর কোনো কাজ নেই। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এর আগেরটা ছিল হচ্ছে ডিভিশন, এটা হবে সাবট্রাকশন, দ্যাট মিনস মাইনাস। এখন 4টা ফাংশনের ডেফিনেশন লেখা আছে, বাট আমি রান করলে কিন্তু শুধু যোগেরটাই কাজ করবে। রান করি 10 20,
সো 30 আসছে শুধু প্লাসেরটা। এখন যদি আমি এরপরে সাবকে কল করি, সাব, এবং এরপরে যদি মাল্টিপ্লাইকে কল করি এবং এরপরে যদি আমরা ডিভিশনকে কল করি, চারটা ফাংশনকে কল করলাম, তার মানে প্রথমে আসবে সাম, তারপরে সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন। চারটা ফাংশনই কিন্তু এখানে কাজ করবে। দেখি একটু রান করে, তারপরে কোডের ফরম্যাটিং আমরা পরে আসতেছি। 10 20। সো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু অফ এক্স এর আগে একটা নিউ লাইন দিলে ভালো হতো। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে চাইলে কাউট এন্ডেল কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, এবার রান করি। সাপোজ 10 20, সো আমরা পেলাম 30। যদি আমরা ডিফারেন্ট ভ্যালু নিই 100 20, তাহলে 80 পাবো, যেহেতু মাইনাস 10 5, তার মানে 50, 10 3, তাহলে ভাগফল পাবো হচ্ছে 3। সো আমাদের সবগুলোই কিন্তু কাজ করছে। সো আমরা চাইলে কিন্তু এভাবে অসংখ্য ফাংশন নিয়ে কাজ করতে পারবো, বাট এটাকে আরও ইফেক্টিভলি কীভাবে ইউজ করা যায় এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে আসবো। যেমন এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সবগুলোতে সেম ভ্যালু নিয়ে কাজ করতে চাই, আমরা তো প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভ্যালু, সেটা একটা স্টাইল আলাদা ভ্যালু, আর যদি মনে করি সেম ভ্যালু, তাহলে সেটা কীভাবে দেওয়া যায় সেটাও আমরা দেখবো পরবর্তী লেকচার। আজকে ক্লাস শুধু আমরা দেখতেছি যে ফাংশনগুলো কীভাবে ইউজ করা যায়। এখন যদি আমরা ইজিলি আরেকটা ফাংশন বাড়াতে চাই, আমি কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল ভি। সাপোজ আমাদের লাস্ট হচ্ছে মডিউলাস বা মড, এখানে মডিউলাস বিল্ট ইন ফাংশন মনে হচ্ছে, তাহলে এটা কী হবে, মড সাইন, এটা কী হবে, মড সাইন। তাহলে এই ফাংশন ডেফিনেশন লিখছি, বাট কোনো ডিক্লারেশন নাই। সো আমি একটা ডিক্লারেশন দিয়ে আসি, কন্ট্রোল ডি, মড। এখন কল কোথায় করব, যেখানে কল করবো সেখানে আসবে। যদি আমি শুরুতে কল করি তাহলে কিন্তু শুরুতেই আসবে। তো আমরা সিকোয়েন্স মেনটেন করার জন্য আমি শেষে কল করতেছি, মড সেমিক্লোন। আমাদের এই লাইনটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আসি রান করি। এবার আমি যদি এক্স এর ভ্যালু 5, ওয়াই ভ্যালু 4, তাহলে আসছে কত, 9। সো সেম ভ্যালু যদি নেই 5 4, তাহলে আসছে 1, কারণ সাবট্রাকশন। 5 4, তাহলে আসবে 20, 5 4, তাহলে ভাগফল আসবে কত, 1, কারণ 5কে যদি 4 দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 1, 5কে যদি 4 দ্বারা ভাগ করি দ্যাট মিনস মড করি, তাহলে ভাগশেষ আসবে কিন্তু হচ্ছে 1। তো আশা করি আমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছি। সো এই প্রোগ্রামটার উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা যখন একটা প্রোগ্রামের মধ্যে অনেক ধরনের প্রবলেম সলভ করতে চাই, তখন সেই প্রবলেমগুলোকে আলাদা আলাদাভাবে নাম দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করি এবং মেইন ফাংশনের ভিতরে শুধু তাদেরকে কল করে কাজ করি। তাতে যেটা হচ্ছে প্রোগ্রামটা বোঝাটা ইজি হচ্ছে। যেমন এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে 5টা ডিফারেন্ট প্রবলেম সলভ হয়েছে একটা প্রোগ্রামের মধ্যে। সো আমাদের যদি মনে হয় যে আমাদের মাল্টিপ্লাইতে এই প্রোগ্রামে ফার্দার কাজ করবো, আমি সরাসরি চলে যাব মাল্টিপ্লাই ফাংশনের কাছে, তাহলে আমাদের বোঝাটা অনেক ইজি। এবার জাস্ট আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি যে প্রোগ্রামের বেনিফিটস। শুরুতে আমাদের লেকচারের মধ্যে হয়তো বা কয়েকটা বেনিফিটস উল্লেখ ছিল। এই যে ফাংশনস মেক দ্য কোড রিইউজেবল। রিইউজেবল এটা তোমরা অলরেডি বুঝছো যে একই ফাংশন একাধিকবার আমরা কল করতে পারি, এটাকে বলা হচ্ছে রিইউজেবিলিটি অফ কোডস। ফাংশনস মেক দ্য প্রোগ্রাম ইজিয়ার অ্যাজ ইচ স্মল টাস্ক ইজ ডিভাইড ইন্টু ফাংশন। মানে প্রত্যেকটা ছোটো ছোটো টাস্কে আমরা আলাদা ফাংশন হিসেবে জেনারেট করতেছি, এই কারণে আমরা আমাদের প্রোগ্রামটা বোঝাটা অনেক ইজি। এবং যদি আমরা ফাংশন ইউজ করি তাহলে প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ে, অর্থাৎ যে কেউ যত বড় প্রোগ্রামই হোক দেখলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কোন পার্টের কাজ কী। এখন যদি কেউ একটা বেসিক ফাংশন, ধরো আমি আরেকটা ফাংশন অ্যাড করতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, ধরো এখানে একটা বেসিক ফাংশন আমি একটা ইউজ করলাম, সাপোজ ইনফো। এখন ধরো তুমি চাচ্ছ এই শুরুতে একটা ইনফো দিবা, ইনফো সেমিক্লোন, এখানে সিআউট দিয়ে এন্ডেল দিয়ে দিচ্ছি। এবার আসো ইনফো ফাংশনটা যদি আমি যেহেতু এখানে শুরুতে লিখছি, তাহলে আমরা এখানেও সিকোয়েন্সটা যদি মেনটেন করি তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা। আমি এই প্যাটার্নটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে ফাংশন ডেফিনেশনের মধ্যে আমরা লিখতেছি হচ্ছে ইনফো। এখানে আমরা কোনো ভেরিয়েবল চাচ্ছি না, সাপোজ শুধু মেসেজ দিতে চাই যে এখানে লিখতে চাই ধরো ফাংশন উইথ নো আর্গুমেন্টস, নো রিটার্ন ভ্যালু। আমাদের যে প্রথম প্যাটার্নটা, এই প্যাটার্নটা ফলো করে আমরা প্রোগ্রামগুলো করেছি। তাহলে আমি এখানে এই প্যাটার্নটা দিতে চাই যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। আমি জাস্ট একটা ডিজাইন সেট করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট বানাচ্ছি। আমরা চাইলে এখানে /n এবং এখানে /n ইউজ করতে পারি। দেখি রান করে, আমাদের একটা এরর আসছে,
আনডিফাইন্ড রেফারেন্স ইনফো, কারণ হচ্ছে আমাদের ইনফো স্পেলিংটা মিস্টেক আছে, ইনফো। এবার রান করি, তাহলে ফাংশন উইথ নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, এটা ফলো করে আমরা অনেকগুলো প্রোগ্রাম করার চেষ্টা করছি, 10 20। সো আমরা দেখা যাচ্ছে সবগুলো পেয়ে যাব। যদি আমরা এখন মনে করি যে এখানে আমরা সিআউট দিয়ে অ্যাড করতে চাই, যে আমাদের 1 নাম্বার, জাস্ট বোঝানোর জন্য 1 নাম্বার হচ্ছে সামেশন /n কন্ট্রোল ডি দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে সাবট্রাকশন SUBTRS সাবট্রাকশন। 3 নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং 4 নাম্বার হচ্ছে ডিভিশন, কন্ট্রোল ডি। 5 নাম্বার হচ্ছে এগুলো জাস্ট মেসেজ, নাথিং এলস, মডিউলাস। সো আমরা হয়তো বা একটা ক্লাস পরে মেনু ভিত্তিক প্রোগ্রাম, দ্যাট মিনস সুইচ ইউজ করে এই কাজগুলো করার চেষ্টা করবো। ফাংশনের এই পার্টগুলো সুইচের মধ্যে রাখবো, তখন আমরা চয়েস সেট করতে পারবো যে আমি কত নাম্বার ফাংশনটা এক্সিকিউট করাতে চাই। যে আমার এই প্রোগ্রামে কিন্তু সবগুলো ফাংশন এক্সিকিউট করতে আমি বাধ্য হচ্ছি, বাট আমি চাই শুধুমাত্র একটা ফাংশনকে এক্সিকিউট করতে, তাহলে আমাদের সুইচ ইউজ করতে হবে। এটা আমরা পরবর্তী লেকচারে হয়তো বা দেখাবো। এখন আসি যে প্রোগ্রামটা একটু হলো আগের চাইতে আমাদের রিডেবিলিটি বা বুঝতে সুবিধা হবে অন্য ইউজারের কাছে। আমি লাস্টে কন্ট্রোল ভি দিয়ে এটা নিয়ে আসলাম। এবার আসি রান করি, জাস্ট উপরেগুলো কিন্তু মেসেজ, অন্য কিছুই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস। অন্তত একটু বুঝতে পারি যে 1 নাম্বার প্রোগ্রামটা বা 1 নাম্বার পার্টটা হচ্ছে সামেশন। আমি দুইটা ইনপুট দিলে দেখা যাচ্ছে সামেশনের রেজাল্ট দেখাচ্ছে। 2 নাম্বার সাবট্রাকশন, সাপোজ 20 - 10 আমাদের বিয়োগফল আসলো। 3 নাম্বার হচ্ছে সাপোজ মাল্টিপ্লিকেশন। 4 নাম্বার হচ্ছে ডিভিশন, সাপোজ 10 এবং 20, তাহলে 0 আসছে, কারণ 10কে 20 দ্বারা ভাগ করলে ভাগফল 0। 10কে যদি 20 দ্বারা ভাগ করি ভাগশেষ অবশ্যই 10। আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখাটা ভালো হবে। আমি শেষ করব বলে শেষ না করে অনেক কোড লিখে ফেলেছি। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা ফাংশন নিয়ে ফার্দার কথা বলবো। সেই পর্যন্ত তোমরা এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবা, সবগুলো প্রোগ্রাম প্র্যাকটিস করবা ভালো করে, তাহলে ফাংশনের প্রতি একটা তোমাদের কনফিডেন্স গ্রো করবে, এবং এগুলো নিয়ে কাজ না করলে কিন্তু তোমার কাছে খুব ডিফিকাল্ট মনে হবে। আমাদের ফিউচারে সব ক্লাসগুলোই কিন্তু আমরা ফাংশন ইউজ করেই আমরা ক্লাসগুলো করব। এই কারণে ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ইউজার ডিফাইন্ড ফাংশন। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।